বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পরীক্ষা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। এছাড়া উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস, যেমন কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত নিয়ে তার বরদা সিরিজ ও অন্যান্য গল্প এখনও বেস্টসেলার। শরদিন্দু ছোট গল্প ও শিশু সাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন। সন্দীপ রায় পরিচালিত 4 সিনেমার একটি অংশ এই গল্পের উপর আধারিত। তাহলে শুরু করা যাক। বিনায়ক বসুর ড্রয়িং রুম। রাত্রেবেলা বিদ্যুৎ বাতির আলোয় ঘরটা অতি সুন্দর দেখাচ্ছে। ফিকে সবুজ রঙের দেওয়াল, নতুন আধুনিক গঠনের আসবাব, 3টে আলোর বাল্ব ঘরের বিভিন্ন স্থানে থেকে ঘরটা প্রায় ছায়াহীন করে তুলেছে। ঘরের দুপাশে 2টি দরজা, একটি ভিতরে এবং অন্যটি বাইরে যাওয়ার পথ। ঘরের 3য় দেওয়ালের মাঝখানে ইংল্যান্ডের 6ষ্ঠ জর্জের সোনালি ফ্রেমে বাঁধানো একটা প্রতিকৃতি শোভা পাচ্ছে। বিনায়ক বসু ডিনার শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছে এবং একটি কাউচে প্রায় চিত হয়ে শুয়ে একখানি ইংরেজি উপন্যাস পড়ছেন। তার পরনে ঢিলে পায়জামা এবং পাঞ্জাবির উপর একটা সিল্কের ড্রেসিং গাউন। বিনায়কের বয়স 30-এর নিচেই। সে এখনো অবিবাহিত। তাকে সুপুরুষ বলা চলে। গৌরবর্ণ দীর্ঘ দেহ, মাথায় ছোট করে ছাঁটা কোঁকড়া চুল, মুখের লালিত্যের সঙ্গে এমন একটা পরিমার্জিত হঠকারিতার ভাব মিশে আছে যে তাকে চালিয়াত বলে মনে হয় এবং তার নৈতিক চরিত্র সম্বন্ধেও খটকা লাগে। উপরন্তু সে তরুণীদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশতে পারে। তরুণীরাও কেন জানি না তার প্রতি একটু বেশি মাত্রায় আকৃষ্ট হন। এইসব কারণে শহরে তার কিছু বদনাম রটেছে। বিনায়ক সরকারি ইঞ্জিনিয়ার। মাস 2 আগে সে পশ্চিমবঙ্গে এই সমৃদ্ধ শহরে বদলি হয়ে এসেছে এবং স্থানীয় অভিজাত সমাজের তরুণী মহলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিবিষ্ট মনে বই পড়তে পড়তে বিনায়ক অন্যমনস্কভাবে চোখ তুলেছিল এবং ঈষৎ ভ্রুকুটি করে শূন্যে তাকিয়েছিল, যেন তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ঘোরাঘুরি করছে। একবার সে বই রেখে উঠল। ঘরের কোণে একটি ক্ষুদ্র আলমারি ছিল। তার ভেতর থেকে বোতল ও পেগ বের করে পেগ পূর্ণ করে নিয়ে আবার এসে বসল। বই পড়তে পড়তে মাঝে মাঝে গ্লাসে চুমুক দিতে লাগল। বাইরের দিকে দরজা দিয়ে একটি উর্দি পরা ফিটফাট খানসামা প্রবেশ করল। তার হাতে জার্মান সিলভারের রেকাবের উপর একখানি চিঠি। খানসামা নিঃশব্দে প্রভুর সামনে রেকাব ধরল। বিনায়ক চিঠি তুলে নিয়ে ছিঁড়ে পড়ল। তার ভ্রু একটু উঠল। সে একবার ঘড়ির দিকে তাকালো। পাশের টেবিলে বুদবুদের ন্যায় কাজে লাগা সুন্দর একটি টাইম পিস। তাতে 10:25 হয়েছে। বিনায়ক চিঠিখানা ড্রেসিং গাউনের পকেটে রাখল। পেগ তুলে নিয়ে খানসামার দিকে না তাকিয়েই বলল, তুমি এখন যেতে পারো, তোমাকে আর দরকার হবে না। আর হ্যাঁ, সদর দরজা বন্ধ করবার দরকার নেই। খানসামা জি বলে প্রস্থান করল। বিনায়ক পেগে একটি ক্ষুদ্র চুমুক দিয়ে রেখে দিল। একটা জয়পুরি কৌটোর মধ্যে থেকে সিগারেট নিয়ে ধরিয়ে ঘরময় পায়চারি করতে লাগলো। তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে পকেট থেকে চিঠি বার করে অঞ্চ কণ্ঠে পড়ল, বিনায়কবাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আজ রাত্রি 10:30টার সময় আমি আসব। সে সময় যেন কেউ না থাকে। ইতি মনিকা নন্দী। বিনায়কের মুখ দেখে তার মনের ভাব কিছুই বোঝা গেল না। সে চিঠি মুড়ে পকেটে রাখল। তারপর সিগারেট একটা টান দিয়ে সেটা অ্যাশট্রেতে ফেলে পেগ তুলে নিল। পেগ ঠোঁটের কাছে তুলেছে
এমন সময় বাইরের দরজার ওপার থেকে স্ত্রী কণ্ঠের আওয়াজ আসলো। বিনায়ক বাবু, আসতে পারি? বিনায়ক কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, তারপর বেগ নামিয়ে রেখে হাসি মুখে অগ্রসর হলো। ও মনিকা, এসো। মনিকা ঘরে প্রবেশ করল। তার আবির্ভাবে ঘরটা যেন ঝলমল করে উঠল। মনিকা শুধু সুন্দরী নয়, তার মুখে চোখে বুদ্ধি ও মনের একটা প্রভা আছে, যে তার দৈহিক সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলেছে। মনিকার বয়স বছর 20। তার খোপায় জুঁই ফুলের মালা, পরনে চাপা রঙের একটি সূক্ষ্ম বেনারসি শাড়ি, কানে গলায় মুক্তোর হালকা অলঙ্কার। উচ্ছল যৌবনের ছটা বিচূড়িত করে সে যখন বিনায়কের সামনে এসে দাঁড়ালো, তখন মনে হলো সেকালে রাজকন্যারা বুঝি এমনিভাবেই চোখ ধাঁধিয়ে স্বয়ংবর সবাই আবির্ভূতা হতে। মনিকার ঠোঁটে একটু হাসি লেগে আছে। বিরাগ ও অনুরাগ অবিশ্লেষ্যভাবে মিশে গেলে বোধ করি মেয়েদের মুখে এরকম হাসি দেখা যায়। মনিকা বলল, আমার চিঠিটা পেয়েছিলেন? বিনায়ক পকেট থেকে চিঠি বার করে ধরল। মনিকাকে দেখে তার বুক যে দুরু দুরু করছিল তা তার মুখ দেখে বোঝা গেল না। সেকালের পণ্ডিতগুলো ঠিকই ধরেছিল, স্ত্রী জাতির চরিত্র আর পুরুষের ভাগ্য কখন কি ঘটবে বলা যায় না। আমার ভাগ্য যে হঠাৎ এত প্রসন্ন হয়ে উঠেছে তো 10:25 আগে জানতে পারিনি, তাই সামাজিক ভদ্রবেশ করবার সময় পেলুম না। মনিকা এই ত্রুটি শিকারের কোনো উত্তর না দিয়ে চিঠিখানা নিয়ে নিজের ব্লাউজের মধ্যে রাখল। এটার আর বোধ হয় আপনার দরকার নেই। বিনায়ক মুখ টিপে হাসল। না, তাছাড়া তোমার চিঠি আমার কাছে না থাকেই ভালো, সাবধানের মার নেই। কিন্তু যাক, তোমার সংবর্ধনা করা হয়নি। এসো, বসো। মনিকাকে সোফায় বসিয়ে সিগারেটের জয়পুরি বাক্সটা তার সামনে খুলে ধরে বিনায়ক বলল, নাও। মনিকা একবার বাক্সের দিকে তাকালো, একবার বিনায়কের মুখের দিকে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। আপনার পরিচিতা মহিলারা কি সকলেই সিগারেট খান? সকলেই নয়, তবে কয়েকজন আছেন যারা এক টানে একটা আস্ত সিগারেট উড়িয়ে ছাই করে দিতে পারেন। কিন্তু তুমি যখন ধূমপান করো না, তখন অন্য কোনো পানীয়ের ব্যবস্থা করি, চা বা কফি কিংবা শরবত। মনিকা পেগের দিকে কটাক্ষপাত করল। আমার জন্য ব্যস্ত হবেন না, বরং আপনি যা খাচ্ছিলেন সেটা শেষ করে ফেলুন। আমি অর্ধপূর্ণ পেগ হাতে নিয়ে বিনায়ক হাসল। তুমি যা ভাবছো তা নয়, আমি মাতাল নই। মাঝে মাঝে ডিনারের পর একটু ওট খাই, শরীর ভালো থাকে। তুমিও ইচ্ছে করলে খেতে পারো, মেয়েদের কিন্তু ওট খেতে কোনো বাধা নেই। ধন্যবাদ। পোর্ট আর ব্র্যান্ডি হুইস্কির মধ্যে কি তফাৎ তা বোঝবার অভিজ্ঞতা আমার নেই, সুতরাং ওটা থাক। বিনায়ক পেগ নিঃশেষ করে রেখে দিল। বেশ, তোমার যেমন ইচ্ছে। আমার অতিথি সৎকারের ত্রুটি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু উপায় কি? সে কাউচের অন্য প্রান্তে বসল। মনিকা ঘরের চারদিকে একবার সপ্রংশ দৃষ্টি বুলাল। রাজার ছবির ওপর দৃষ্টি পড়ায় তার ভুরু ঈষৎ কুঁচকে গেল। আপনি খুব শৌখিন লোক দেখছি, কিন্তু রাজার ছবি কেন? ওতে আপনার ড্রয়িং রুমের শোভা আরও বেড়েছে বলে মনে হয়। না, ওটা ভেগ। ভেগ? হ্যাঁ, ইংরেজির চাকরি করতে হলে ওটা দরকার হয়। আমার বাবাও ইংরেজের চাকরি করেন, এ জেলার দণ্ডমুণ্ডের কর্তা তিনি, কিন্তু তিনি তো ঘরে রাজার ছবি টাঙাননি। তাহলে কার ছবি টাঙিয়েছেন? কারোর নয়, বাবার ঘরে কোনো ছবিই নেই। আমার ঘরে কিন্তু অন্য ছবি আছে। কই, কোথায়? দেখছি না তো। এসো আমার সঙ্গে, দেখাচ্ছি। সে উঠে রাজার ছবির দিকে গেল। মনিকাও তার পেছন পেছন গেল। বিনায়ক ছবির ফ্রেমের উপর একটা বোতাম টিপতেই রাজার ছবি উল্টে গিয়ে তার জায়গায় মহাত্মা গান্ধীর ছবি দেখা গেল। মনিকা কিছুক্ষণ বিস্ময় নির্বাক হয়ে তাকিয়ে রইল, তারপর একটু অপ্রতিভভাবে হাসল। ভুলে গিয়েছিলাম আপনি ইঞ্জিনিয়ার, বেশ কল বানিয়েছে। সে ফিরে গিয়ে কাউচে বসল। কিন্তু এতে একটা কথা প্রমাণ। কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে আপনি ভেতরে এক, বাইরে আর এক। আপনি সাদা লোক নন।
এতে আশ্চর্য হওয়ার কি আছে? পৃথিবীতে সাদা লোক কটা পাওয়া যায়? তুমি আজ যেভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছো তার মধ্যেও তো লুকোচুরি রয়েছে। মনিকার মুখ একটু লাল হলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে বিনায়কের মুখের দিকে তাকালো। লুকোচুরি কিছু নেই। আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বেশ তো, কিন্তু সেই জন্য এত রাত্রে একলা আসার দরকার ছিল কি? অন্তত তোমার ছোট ভাই শম্ভু সঙ্গে এলে কোনো দোষ তো হতো না। মনিকা যেন একটু অস্বস্তি অনুভব করলো। একবার চকিত চোখে বাইরের দরজার দিকে তাকালো, তারপর একটু তাড়াতাড়ি বলল, একলা আসার দরকার ছিল। আমার কথা গোপনীয়। বাড়িতে কেউ নেই তো? কেউ না, স্রেফ তুমি আর আমি। বিনায়ক আর চোখে মনিকার দিকে তাকালো। মনিকার মুখে কিছুক্ষণের জন্য শঙ্কার ছায়া পড়ল। তারপর সে সোজা হয়ে বসল। তার চোখ উত্তেজনায় প্রখর হয়ে উঠল। বিনায়ক তার লক্ষ্য না করে বাক্স থেকে সিগারেট নিতে নিতে প্রশ্ন করল, আপত্তি নেই তো? খেতে পারি? স্বচ্ছন্দে। সিগারেট ধরিয়ে বিনায়ক কাউচের পাশে বসল। কয়েকটা ধোয়ার রিং ছেড়ে বলল, তাহলে এবার তোমার গোপনীয় প্রশ্ন আরম্ভ। মনিকা বিনায়কের দিকে তাকালো না। দেওয়ালে মহাত্মা গান্ধীর ছবির উপর দৃষ্টি নিবন্ধ রেখে ধীরে ধীরে বলল, আজ সকালে আপনি বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আমার সঙ্গে বিয়ের প্রস্তাব করেছিলেন? করেছিলুম। চকিতে বিনায়কের দিকে উজ্জ্বল দৃষ্টি ফিরিয়ে মনিকা বলল, বিয়ের প্রস্তাব করবার কি যোগ্যতা আছে আপনার? সিগারেটের ছাই সন্তর্পণে অ্যাশট্রেতে ঝেড়ে বিনায়ক নীরস কণ্ঠে বলল, যোগ্যতার পরিচয় তো আজ সকালে তোমার বাবার কাছে দিয়েছি। আমি সরকারি ইঞ্জিনিয়ার। বর্তমানে 400 টাকা মাইনে পাই। ভবিষ্যতে মাইনে আরো বাড়বে। আমার স্বাস্থ্য বেশ ভালো। আমি ও যোগ্যতার কথা বলছি না। বিয়ে করবার মতো নৈতিক যোগ্যতা আপনার আছে কি? কথাটা একটু পরিষ্কার করে না বললে বুঝতে কষ্ট হচ্ছে। বিনায়ক বাবু, যে কুমারী আপনাকে বিয়ে করবে সে আপনার কাছে নৈতিক পবিত্রতা আশা করতে পারে, এ কথা আপনি স্বীকার করেন? নিশ্চয়ই স্বীকার করি। শুধু তাই নয়, আমি বিশ্বাস করি যে পুরুষের নৈতিক পবিত্রতা নেই তার বিয়ে করাই উচিত নয়। মনিকা কিছুক্ষণ স্থির চোখে বিনায়কের দিকে তাকিয়ে রইল। তাহলে আপনি বিয়ে করতে চান কোন সাহসে? আমার সে দাবি আছে তাই। বিনায়ক বাবু, আপনি নিজেকে যতটা সাধু প্রমাণ করতে চান, সত্যি আপনি ততটা সাধু নন। আজ আমি নিজের চোখে আপনাকে মদ খেতে দেখেছি। তাছাড়া শহরে আপনার অন্য বদনামও আছে। অসম্ভব নয়, বদনাম কার না হয়। কিন্তু মদের কথা যে বললে, আগেই বলেছি আমি মাতাল নই, নিয়মিত মদ খাই না। প্রমাণ করতে পারেন? এই কথা প্রমাণ করা যায় না। মহাত্মা গান্ধীও প্রমাণ করতে পারেন না যে তিনি লুকিয়ে মদ খান না। ওটা তার চরিত্র থেকে অনুমান করে নিতে হয়। তোমার কথাই ধরো, আজ তুমি একলা লুকিয়ে আমার বাড়িতে এসেছো। লোকে যদি মনে করে তুমি রোজ রাত্রে আমার বাড়িতে আসো, সে কথা কি সত্যি? আচ্ছা, ও কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি যে স্ত্রী জাতির সঙ্গ খুবই ভালোবাসেন, এ কথা অস্বীকার করতে পারেন? বিনায়ক হেসে উঠল। সিগারেটের শেষাংশটুকু অ্যাশট্রের উপর ঘষে নিভিয়ে বলল, কি মুশকিল, অস্বীকার করতে যাব কোন দুঃখে? স্ত্রী জাতির সঙ্গ যদি ভালোই না বাসি, তাহলে তোমাকে বিয়ে করতে চাই কেন? মনিকার দৃষ্টি ক্রুদ্ধ হয়ে উঠল। হেসে ওড়াবার চেষ্টা করবেন না। 2 মাস হলো আপনি এই শহরে এসেছেন। এরই মধ্যে আপনার সব কীর্তি প্রকাশ হয়ে পড়েছে। অমিতা সেনের সঙ্গে আপনার কি সম্পর্ক তা সবাই জানে। বিনায়কের মুখ হঠাৎ কঠিন হয়ে উঠল। না, কেউ জানে না। অমিতার সঙ্গে আমার কি সম্পর্ক তা শুধু আমি জানি আর অমিতা জানে। সত্যি? খুব গোপনীয় সম্পর্ক বুঝি, আমরা জানতে পারি না? অমিতা আমার ভাবি, ভ্রাতৃবধূ। তোমরা জানো না, আমার ছোট ভাই বিলেত গেছে। অমিতা তাকে ভালোবাসে। ও, তাই যদি হয়, এত লুকোচুরির কি দরকার? লুকোচুরির কারণ অমিতার বাবা এই বিয়ের বিরুদ্ধে। তিনি জাতের বাইরে মেয়ের বিয়ে দিতে চান না। মনিকা দৃষ্টি নত হল, কিন্তু তখনই আবার সে চোখ তুলল। আচ্ছা, সে যেন হলো।
মেয়ে স্কুলের টিচার মিসেস রমা গাঙ্গুলির সঙ্গে আপনার সম্বন্ধটা কিরকম? তিনি আমার বান্ধবী। বান্ধবী? ও কথাটার অনেক রকম মানে হয়। বিনায়ক কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। তারপরে ঈষৎ ভর্ৎসনার সঙ্গে সে বলল, মনিকা, আমার সম্বন্ধে তুমি যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু একটি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাপতি বিধবা মহিলার সম্বন্ধে ওরকম ইঙ্গিত করলে অপরাধ হয়। মনিকার মুখে লজ্জার রক্তিম আভা ফুটে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে তার মেরুদণ্ডও শক্ত হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থেকে সে ঈষৎ তিক্ত স্বরে বলল, আর হাসপাতালের লেডি ডাক্তার মিস মল্লিকা, তিনিও কি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাপতি মহিলা? তার সঙ্গেও তো আপনার খুব ঘনিষ্ঠতা। শ্রীমতী মল্লিকার সঙ্গে আমার সম্পর্ক একটু অন্য ধরনের। শিকারের সঙ্গে শিকারীর যে ঘনিষ্ঠতা, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও সেরকম। ভুল বুঝো না, তিনি শিকারী আর আমি শিকার। ভাগ্যক্রমে এখনো অক্ষত শরীরে আছি। মনিকা হঠাৎ উঠে দাঁড়ালো। বিনায়কও সঙ্গে সঙ্গে উঠল। মনিকা অস্থিরভাবে ঘরের এটা ওটা নেড়ে ঘুরে বেড়াতে লাগল, যেন কিছুতেই তার মনের অসন্তোষ দূর হচ্ছে না। কি হলো, আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না? কটা বেজেছে? আমি এবার বাড়ি যাব। ঘড়ি দেখবার জন্য বিনায়ক পেছন ফিরতেই মনিকা এক অদ্ভুত কাজ করল। মদের শূন্য পেকটা তার হাতের কাছেই ছিল। ক্ষিপ্র হাত নাড়ায় সেটা যে মেঝে ফেলে দিল। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ এলো এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে মনিকার উচ্চ কণ্ঠস্বর আসলো, ওই যা, এ কি হলো? আলো নিভে গেল। বিনায়ক বাবু? কোনো ভয় নেই, মাঝে মাঝে এমন হয়। পাওয়ার হাউসে কোনো গোলমাল হয়ে থাকে। তুমি যেমন আছো তেমনি দাঁড়িয়ে থাকো, নইলে পায়ে কাঁচ ফুটে যেতে পারে। আমি পাশের ঘর থেকে মোমবাতি আনছি। না না, আপনি কোথাও যাবেন না, আমার ভয় করবে। বিনায়কের হাসির শব্দ শোনা গেল। আচ্ছা দাঁড়াও, আমি দেশটাই যাচ্ছি তাহলে। সে ফস করে দেশলাই জ্বালল। অন্ধকার কিন্তু সম্পূর্ণ দূর হলো না। দুজনকে আবছায়াভাবে দেখা গেল। মনিকা সেই অস্পষ্ট আলোয় সাবধানে পা ফেলে আবার কাউচে এসে বসল। দেশলাই কাঠি নিভে গেল। আপনার কাচের গ্লাসটা ভেঙে ফেললেন। ভাঙলোটা কি করে? কি জানি, অসাবধানে হাত লেগে গেছিল। বিনায়ক আবার দেশলাই জ্বালল। দেখা গেল তার মুখে একটু বাঁকা হাসি লেগে আছে। মদের গ্লাস ভাঙার মধ্যে হয়তো নিয়তির কোনো ইঙ্গিত আছে। তা জানি না। আপনি অত দূরে দাঁড়িয়ে রইলেন কেন? কাছে আসুন, আমার যে ভয় করছে। বিনায়ক মনিকার কাছে গিয়ে বসল। দেশলাই নিঃশেষ হয়ে নিভে গেল। আমার হাতটা ধরুন। হাত ধরলে দেশলাই জ্বালবো কি করে? দেশলাই জ্বালাতে হবে না। কিছুক্ষণ নীরব। বিনায়ক মনিকার হাত ধরে আছে কিনা অন্ধকারে তা দেখা গেল না। মনিকা, কি? ঘর অন্ধকার। জানি। তুমি আর আমি ছাড়া বাড়িতে কিন্তু আর কেউ নেই। আমার মতো অসাধু লোকের সঙ্গে থাকতে তোমার ভয় করছে না? না। তোমরা অদ্ভুত জাত। সাধে পণ্ডিতেরা বলেছেন। পণ্ডিতদের কথা শুনতে চাই না। আচ্ছা বেশ, চলো তাহলে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, আলো জ্বললে বাড়ি যাব। আলো কখন জ্বলবে ঠিক নেই, আজ রাত্রে নাও জ্বলতে পারে। মনিকা কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে বিদ্যুৎ বাতি যেমন হঠাৎ নিভে গেছিল তেমনি হঠাৎ জ্বলে উঠল। দেখা গেল দুজনে পাশাপাশি কাউচের ওপর বসে আছে। মনিকার ডান হাত বিনায়কের বাম হাতের মধ্যে আবদ্ধ। মনিকা বিনায়কের মুখের দিকে তাকিয়ে মধুর হাসল। তারপর উঠে দাঁড়িয়ে নরম স্বরে বলল, এবার আমি বাড়ি যাই। বিনায়কও উঠে দাঁড়ালো। তুমি আজ আমাকে অনেক জেরা করেছ। আমার একটা প্রশ্নের জবাব দেবে? কি প্রশ্ন? আমি ভাগ্যবান কিংবা হতভাগ্য কোনটা সেটা জানাবে কি? মনিকা বিনায়কের দিকে পিছন ফিরে দাঁড়ালো। মুখ টিপে একটু হাসল। আপনি ভাগ্যবান কিনা জানি না, কিন্তু আমার ভাগ্য মন্দ নয়। বিনায়কের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। সে মনিকার সামনে গিয়ে তার একটা হাত নিজের হাতে তুলে নিল।
আর তোমার মনে সন্দেহ নেই? না। অন্ধকারের পরীক্ষায় পাশ করেছি তাহলে? হ্যাঁ। কি বললে? অন্ধকারের পরীক্ষা? তুমি তুমি বুঝতে পেরেছো? তা পেরেছি। কি করে বুঝলে? খুব সহজে। তুমি যখন হাত দিয়ে গ্লাসটা ফেলে দিলে তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম। ঘড়ির কাঁচে সবই দেখতে পেলাম। তারপরই আলো নিভে গেল। বুঝতে দেরি হলো না যে গ্লাস ভাঙার শব্দটার সঙ্গে তোমার যে সহচরটি বাইরে দাঁড়িয়ে আছেন তিনি বারান্দায় মেন সুইচ বন্ধ করে দিলেন। সহচরটি বোধহয় শম্ভু, তাই না? মনিকা নীরব বিস্ময়ে ঘাড় নাড়ল। এরপরে তোমার এই রাত্রিরে আমার সঙ্গে দেখা করতে আসার প্ল্যানটা পরিষ্কার হয়ে গেল। অন্ধকারে আমি কোনো অসভ্যতা করি কিনা তাই পরীক্ষা করতে চাও। যখন বুঝতে পারলুম তখন পরীক্ষায় পাশ করা আর শক্ত হলো না। কিন্তু আমার সন্দেহ তো গেল না। তুমি যদি জেনে শুনে। বিনায়ক হেসে তাকে কাছে টেনে নিল। একটু সন্দেহ থাকা ভালো। কবি বলেছেন, ক্ষুদ্র হৃদয়ের প্রেম একান্ত বিশ্বাসী হয়ে আসে জড়মৃতবৎ, তাই তারে মাঝে মাঝে জাগায় তুলিতে হয় মিথ্যা অবিশ্বাসে। কিন্তু মনিকা, আমি যদি সত্যি অসভ্যতা করতাম, শম্ভু এসে যদি আমাকে উত্তম মধ্যম দিত, তুমি কি করতে? মনিকার মুখ কাঁদো কাঁদো হয়ে উঠল। কি আর করতুম? তোমাকেই বিয়ে করতুম। তুমি কি আমার কিছু রেখেছো? আমার নিজের ইচ্ছে বলে কি কিছু আছে? দুহাতে মুখ ঢেকে মনিকা কাঁদার উপক্রম করল। স্নেহে আনন্দে বিনায়কের মুখ কোমল হয়ে উঠল। সে মনিকার চুলের উপর একবার হালকা হাত বুলিয়ে উচ্চকণ্ঠে ডাকল, ওহে শম্ভু, ভেতরে আসো। 18 বছরের হৃষ্টপুষ্ট বলবান যুবক শম্ভু একটা হকি স্টিক হাতে নিয়ে প্রবেশ করল এবং প্রসন্ন মুখে হাসল। বিনায়ক বলল, শম্ভু, তোমার বোনকে এবার শিগগির বাড়ি নিয়ে যাও। আর বেশি দেরি করলে কিন্তু আমার বদনাম উঠে যাবে। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পরীক্ষা। মনিকার চরিত্রে স্বস্তিকা, কথক সৌহার্দ্য, বিনায়ক শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় ও প্রচার চিত্র প্রস্তুতিতে সৌহার্দ্য, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প ডট বেশি। ধন্যবাদ।